পুতুল নাচের ইতিকথা প্রথম পর্ব। দৃশ্য এক, কুসুমদের বাড়ি। সন্ধ্যা। লংশট। সন্ধ্যা হচ্ছে, আবছায়া অন্ধকার বাড়ির ঘরে উঠোনে ধীরে সন্ধ্যা নামছে। মিড লংশট। রান্নাঘরে নালির পাশে বসে কুসুম ভরা কলসি জল ঢেলে ফেলে দিচ্ছে। জলের গপ গপ শব্দ শোনা যায়। ক্যামেরায় কুসুমকে নিয়ে প্যান করে কুসুম উঠে দাঁড়িয়ে রান্নাঘর থেকে বেরিয়ে বারান্দায় আসে। মিড লং শট। বারান্দায় শশী, মোক্ষদা, মতি। কানে নল লাগিয়ে শশী মতির বুক পরীক্ষা করে দেখছে। কলসি কাঁখে নিয়ে কুসুম ভূক্ষেপহীন তাদের পাশ দিয়ে হেঁটে বারান্দা পেরিয়ে নেমে যায় উঠোনে। লং শট। কুসুম উঠোনে দাঁড়িয়ে বাড়ির বাইরে চলে যাচ্ছে। মোক্ষদা অফ ভয়েস। কোথায় চললে বউ? কুসুম যেতে যেতে বউ বলে যায়, জল বাড়ন্ত, জল আনি মা। দৃশ্য দুই, আউটডোর। সন্ধ্যা। লংশট। প্রায় অন্ধকার। কুসুমদের বাড়ি দুপাশে বেগুন খেতে, মাঝখান দিয়ে হাত তিনেক চওড়া খানিকটা পথ। কুসুমদের বাড়ি থেকে বেরিয়ে সেই পথ দিয়ে হনহন করে হেঁটে চলে যাচ্ছে শশী। মিড লংশট। ক্ষেতের বেড়ার পাশ থেকে কুসুমের ডাক দেয়, ছোটবাবু শুনুন। মিড লংশট। শশী একটু এগিয়ে গিয়েছিল, সে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। শশী, ওখানে কেন বউ? সাপে কামড়াবে যে। মিড লংশট। কুসুম, সাপে আমাকে কামড়াবে না ছোটবাবু, আমার অদৃষ্টে মরণ নেই। মিড লং থেকে কম্পোজিট মিড লং শট। শশী হাসে, এগিয়ে এসে বলে, শশী, কি আবার হলো তোমার? নিরুত্তর কুসুম, যেন রাগ ও ক্রোধ ক্রমশ অধিকার করে নিচ্ছে তাকে। নিস্তব্ধ কিছুক্ষণ, চারপাশে অন্ধকার, কোথাও কোনো শব্দ নেই। তারপর এক সময় হিস হিস করে কুসুম বলে ওঠে, পরাণের বউ বলে যে ডাকলেন আজ? জানেন না, পরাণের বউ বললে আমার গোসা হয়। কম্পোজিট মিড শট। শশী, তবে কি বলে ডাকবো বউ? কুসুম, কেন বউ বলেই ডাকবেন? ক্যামেরা ধীরে এগিয়ে দুজনকে কম্পোজিট লং শট ধরে। শশী মৃদু হেসে, বাড়ি যাও বউ, ভাতে পোড়া লাগবে। কুসুম নিরুত্তর, অন্যদিকে চেয়ে আছে। দৃশ্য তিন, আউটডোর। রাত। লংশট। অন্ধকারে বেগুন খেতে কুসুম একা দাঁড়িয়ে। অন্ধকারে সে কি একা একটু হাসে? একবার মনে হয় হ্যাঁ, পর মুহূর্তেই মনে হয় না। সামনে গাছের মাথার কাছে একটু আলো হয়েছে, চাঁদ উঠবে। পায়ের কাছে ঝিঁঝি ডাকছে একটানা। আশশ্যাওড়া ঝোপের কাছে জোনাকি জ্বলছে থেকে থেকে। ছবিতে এই প্রথম আবহ সঙ্গীত, মিউজিক্যাল মোটিভ ওয়ান, প্রেমের মোটিভ বেজে ওঠে ধীরে ধীরে, মৃদু ও মন্থর লয়। লং শট থেকে জোনাকি জ্বলছে, লং শট থেকে জোনাকি জ্বলছে, এক্সট্রিম লং শট থেকে জোনাকি জ্বলছে। ওই একটা শর্ট স্টিলে বিস্তৃত চিত্রপটে অসংখ্য আলোকবিন্দু ক্যামেরায় পূর্ণ 90 ডিগ্রি ঘুরে যায়। এক্সট্রিম লং শট স্টিলে বিস্তৃত চিত্রপটে অসংখ্য আলোকবিন্দু। ওই এক শর্ট মুভিতে অন্য উঁচুতে, অনেক উঁচুতে বিস্তৃত চিত্রপট, অসংখ্য আলোকবিন্দু। এখন বোঝা যায় ক্যামেরায় ঘূর্ণনের ফ্রেমে উঠে আসছে আকাশে। আকাশ তারার অজস্র তারা, পরিপ্রেক্ষিত বদলে কখন অসংখ্য জোনাকি বিন্দু পরিবর্তিত হয়েছে অগুন্তি তারা ও নক্ষত্রে। মাটির থেকে দৃশ্য উঠে গেছে আকাশে। মিউজিক্যাল মোটিভ ওয়ান ক্ষীণতর হতে হতে থেমে গেছে একদম। শুধু ঝিঁঝি ডাকছে অনর্গল। এই দৃশ্য শব্দের উপর পরিচয় লিপি পড়ে যায়। দৃশ্য
চার যাদবের ঘর রাত। ক্যামেরায় যাদবের ঘরের ভেতর ধীরে ধীরে প্যান করা যায়। দেয়ালের ছায়া পড়েছে চাপ চাপ। আম কাঠের চেয়ার ও টেবিল। চেয়ারে বসে একঘেয়ে একটানা সুরে বিড়বিড় কোকো করে স্বাস্থ্যপাঠ করছেন যাদব। ছোট ঘর, ছোট সংসার, উপুর হয়ে বাসন সাজানো, হাঁড়ি কলসি মুখ ঢাকা, আম কাঠের সিন্দুকের মাথায় সুপিকৃত পুঁথি, পিল সুজে দীপ্তি শিখে আধা উজ্জ্বল। সেই অল্প আলোয় শান্ত পরিবেশে কৃষ্ণ রহস্যের রূপ ধারণ করেছে। ধূপের ধোঁয়া উঠছে ঘরে। মিটশট যাদব না জায়তে ম্রিয়তে না কদাচিয়াং ভূতা ভবিতা বা না ভুয়তে অজ নিত্য শাশ্বত হয়ং পুরানো ন হন্যতে হন্যমানে শরীরে। পড়তে পড়তে যাদব ঘরের কোণের দিকে তাকান। মিডলং শট। সেখানে মেঝে বসে ঝিমুনিতে পাগল দিদি ঝুলছেন। ক্যামেরায় তার দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। নুবস বিশীর্ণ দেহ, মুখে চামড়ার হাজার কুঞ্চন। যাদব অফ ভয়েস। দরজা খোলা কেন এই সাক্ষ্য কোপের রাতে? পাগল দিদি কিছু বললে? মিড শট। যাদব সুর করে, ও আমার বিনিসুতোর মালা গাঁথুনি মালিনী গো। কাট্টু। দৃশ্য 5। যামিনীর বাড়ি রাত। ক্যামেরা যামিনী কবিরাজের ঘরের ভিতরে ধীরে ধীরে প্যান করা যায়। ঘরের ভিতর পাঁচন সিদ্ধ হচ্ছে। টকবক শব্দের সঙ্গে ধোঁয়া উঠছে হাঁড়ি থেকে। ঘরের দেয়ালে কাঠের র্যাক, তাতে অসংখ্য কাঁচের বোতল, তরল বড়িচূর্ণ ওষুধে ভরা। ঘরের এদিক ওদিক অনেক জিনিসপত্র, বিছানা, জামা কাপড়, শেলফ। ঘরে কেউ নেই, যথেষ্ট আলো নেই, শুধু খোলা জানলা দিয়ে আসা চাঁদের আলোয় যতটুকু দেখা যায়। এছাড়া সব আচ্ছা ছায়া অন্ধকার। ক্যামেরা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। গাছগাছালি, চারা মাচায় ভরা উঠোন, ঘাস জন্মেছে আগাছা, কোণের দিকে ঘনবদ্ধ ঝোপঝাড়। The Ramakrishna movement. When it started in 1897, the Ramakrishna order consisted of a dozen monks or so and had practically no assets. Even now, with its 160, excluding sub-centers and barely 1,000 monks, it is small compared with the Christian organization, but it is a name that commands respect all over India and even outside. What is the secret behind this? What exactly do its monks do in India and abroad? It must be made clear at once that Ramakrishna movement does not believe in conversion in the sense of word as understood in common parlance. If anything, these monks try to make a Hindu a better Hindu, a Muslim a better Muslim, a Christian a better Christian, and so on. In other words, they ask people to go to the root of the religion, which is trying to reach God somehow or other and not merely talking about Him. They quote the different prophets and different scriptures to show how, in essence, they preach the same thing. Their language differs, but their purport is the same. They do not want to replace any system, but want to draw attention to the fact that there is much in common between one system and another. In all matters of religion, their approach is one of the respect and understanding. Because of this approach, they feel as much at home among non-Hindus as among Hindus. Because of this approach, non-Hindus also feel at home in their company. As a matter of fact, that they like these monks and often invite them to their services. Today, ecumenism has become an active force in the Christian world.
It must not be forgotten that long before Pope John gave official blessings to this, Ramakrishna had preached and practiced this. His ecumenism was much broader though, for it embraced not some denominations, but all denominations of all religions. Today, the Ramakrishna movement has become a great power for peace and happiness in this country as well as outside. In India, where different religious sects and communities live, the idea of tolerance and brotherly feeling towards each other has great relevance. Another factor which contributes much to its popularity is the rational approach it brings to bear upon every vital problem of life. People who are influenced by Ramakrishna believe religion to be a kind of science open to study and investigation. They do not agree that religious truths have to be accepted on trust. They rather declare that nothing need to be accepted as final unless it has been tested and found true. Experience, personal and immediate, is the only acceptable proof of religion. The fact that movement lays stress on selfless service as a means of God realization also attracts many people. The service it gives is open to all, irrespective of caste, creed, language. Not only the Ramakrishna mission, but hundreds of institutions which have sprung up all over the country today, given this kind of service. Since the time of Buddha, this is almost without parallel in India. What is significant is that most of them bear the name of Ramakrishna and draw inspirations from him. As time passes, the Ramakrishna movement is growing from strength to strength. People all over the country want the mission to open more branch centers, schools, colleges, hospitals, orphanages, for they know that the quality of service they will get from the mission will be better than what they may get elsewhere. Their requests are almost always accompanied by offers of money, land, buildings, but the mission proceeds cautiously and avoids proliferation unless there is a compelling reason in its favor. Apart from the fact that it suffers from shortage of manpower, it prefers that people themselves come forward to start such institutions imbued with the spirit of selfless service. Happily, the present trend clearly shows that this spirit is fast spreading. As the movement spreads, the attitude of